দ্বিতীয়বার নয়। প্রত্যেকে আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষ, জয়নগরের প্রিয় বিধায়ক বিশ্বের জন্য আমাদের মধ্যে উপস্থিত আছে জয়নগর 1 নম্বর তৃণমূল সবাইকে করে নেওয়ার জন্য প্রত্যেকে একটু করতালি দিয়ে অভিনন্দন আমি অনুরোধ করবো। প্রত্যেকে বিধায়ক সাহেবের জন্য একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে মা বোনদের কাছে অনুরোধ করবো প্রত্যেকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উন্নয়ন আপনারা দেখেছেন, জাতিসংঘে পুরস্কার পেয়েছেন, কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া গরিব অসহায় মানুষের জন্য আমাদের মধ্যে হয়নি আমাদের সুসজ্জিত হয়, যার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই অঞ্চলের সম্মানীয় প্রধান আজিজুল রহমান মোল্লা এবং আছেন উপপ্রধান, সহযোগী অঞ্চলের বুথের বুথ সভাপতি, সমস্ত সদস্যা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, আর সর্বোপরি উপস্থিত আছেন আমাদের জয়নগর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শ্রদ্ধা এবং সম্মানীয় সভাপতি প্রিয়াঙ্কা রায় মন্ডল মহাশয়া। উপস্থিত আছেন জয়নগর 2 নম্বর ব্লক যুব সভাপতি কর্ণকান্তি হালদার তথা শিক্ষার কর্মাধ্যক্ষ জয়নগর 2। উপস্থিত আছেন জয়নগর 2 নম্বর নয়, আমাদের জয়নগরের তো বটেই, এবং যেভাবে জয়নগরকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আমাদের সামনে উপহার হিসেবে তুলে ধরেছে, তিনি আজকের উপস্থিত আছেন। তিনি বক্তব্য রাখবেন এখনই। উপস্থিত আছেন লড়াকু নেতা জয়নগর বিধানসভার জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আমার বন্ধুপ্রতি তুহিন বিশ্বাস। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির জয়নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা, এবং উপস্থিত আছেন আমাদের জান্নাত ভাই, আমাদের অয়েদ থেকে শুরু করে আমাদের মনোজ ভাই উপস্থিত আছেন, বিধান ভাই থেকে শুরু করে পর্ণ ভাই থেকে শুরু করে আমাদের রঞ্জিত থেকে শুরু করে সর্বোপরি এই অঞ্চলের পরিষেবা যিনি দিচ্ছেন আমাদের প্রধান, মায়াহাওড়ি অঞ্চলের প্রধান, খুব লড়াকু ছেলে এবং মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করে যাচ্ছেন রাজু উপস্থিত আছেন, এবং সমস্ত পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যা এবং সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ এবং সমস্ত তৃণমূল কংগ্রেস সমর্থকবৃন্দ, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুধু 2-4টে কথা বলবো, কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়ের তার সুচিন্তিত মতামত শোনার জন্য। সেই জন্য খুব ছোট্ট 2টো কথা বলবো। শুধু আমরা বলতে চাই যে এই মায়াহাওড়ি অঞ্চল কিছুদিন আগে পর্যন্ত এখানে বিজেপি শাসন করত। যে বিজেপি বর্তমানে কেন্দ্রীয় সরকারের শাসনাধীন, তারা শুধুমাত্র হিন্দুত্বের গল্প বলে, শুধুমাত্র হিন্দুত্বের ধুয়ো তুলে, হিন্দুত্বের নাম করে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মটাকে ব্যবহার করছে, এছাড়া অন্য কিছু নয়। উল্টো দিকে দেখুন, আমাদের নেত্রী বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে সাধারণ মা বোনেদের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা রকম প্রকল্পের মধ্য দিয়ে, কখনো নিশ্চয়যান প্রকল্পের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা, বিনা পয়সায় নার্সিংহোমের চিকিৎসার ব্যবস্থা করা, একটা বাচ্চা গর্ভবতী মায়ের তার চিকিৎসার ব্যবস্থা করা, এমনকি বাচ্চার আইসিডিএস থেকে শুরু করে তার মিড ডে মিলে সেই আইসিডিএস এর মাধ্যমে ডিমের ব্যবস্থা করা, মিড ডে মিলের ব্যবস্থা করা, প্রাইমারি স্কুলে যখন বাচ্চাটা হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে পায়ে যায়, সেই বাচ্চাটা জুতো থেকে জামা, জামা থেকে দুপুরের খাওয়া, না ব্যাগ থেকে শুরু করে ডিশ, একের পর এক নানা রকম উপকরণ দিয়ে, কখনো ঐক্যশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তার স্কলারশিপ দেওয়া হয়,
বাচ্চাটা যখন বড় হয়ে যায় কন্যাশ্রী নামক প্রকল্পের মধ্য দিয়ে 18 বছর বয়স হলে যদি সেই স্কুলে যায়, ওই কন্যা সন্তানকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা কন্যাশ্রী দেন। ওই বাচ্চাটা, মহিলাটা যখন, মেয়েটার যখন বিয়ে হবে, বাবা যখন চিন্তায় থাকে, তখন 18 বছর বয়সের পরে ওই মেয়েটার বিয়ে দেওয়ার সময় আমাদের আর চিন্তা করতে হয় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তার 25,000 টাকা দেয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ গরিব মানুষের কথা ভেবে খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে রেশনের চালের ব্যবস্থা করেছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প, স্কুলে পড়াকালীন ছাত্রছাত্রীদের তাদের সাইকেলের ব্যবস্থা করেছেন, 11-12 ট্যাবের ব্যবস্থা করেছেন, কম্পিউটারের ব্যবস্থা করেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি একটা মানুষ যখন মারা যায়, সেই মানুষটার সমব্যাপী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের নেত্রী টাকা দিয়ে দেন, সেই মানুষটার যাতে না অসুবিধা হয়। কৃষকরা চাষ করার জন্য তাদের কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে টাকা দেওয়া হয়। কখনো আবার কৃষকরা যদি মারা যায় 60 বছরের নিচে 2 লাখ টাকা দেওয়া হয়, দিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকাটা কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, মহিলা, পুরুষ দেখা হয় না। এই অর্থগুলো দেওয়া হয় সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষকে। আমাদের মা বোনেদের হাতে প্রত্যেক মাসের শেষে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে অর্থ দেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উল্টো দিকে দেখুন, আমাদের কেন্দ্রের একটা জগদ্দল পাথরের সরকার বসে আছে, একটা স্বৈরাচারী, ব্যভিচারী, অত্যাচারী সরকার বসে আছে, যে সরকারটা ওখানে বসে বসে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয়, এলাকার মধ্যে অত্যাচার, সন্ত্রাসের রাজত্ব তৈরি করে, এলাকার মানুষের শোষণ করে, কখনো নোটবন্দি করে টাকাগুলো আত্মসাৎ করে, কখনো করোনার নাম করে ভ্যাকসিন দিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে, কখনো বিজয় মালিয়া, ললিত মোদীদের দিয়ে লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে পাচার করে দেয়, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেয়, LIC বিক্রি করে দেয়, ব্যাংক বেসরকারীকরণ করে বিক্রি করে দেয়। ভারতবর্ষটাকে আজকের বিক্রি করতে করতে শেষ করে দিয়েছে। মুখে শুধু একটাই গল্প, হিন্দুত্ব, হিন্দুত্ব, হিন্দুত্ব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত SC মহিলা পুরুষকে যারা 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাবে, প্রত্যেককে SC মহিলা এবং পুরুষকে 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে জয় বাংলা প্রকল্পের মধ্য দিয়ে 1000 টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। SC মহিলা পুরুষ কোনোদিন মুসলিম হয় না, SC মহিলা পুরুষ সবাই কিন্তু হিন্দু। দিচ্ছেন কে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আজকের হিন্দুত্বের গল্প বলে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় সেই পুজো কমিটিগুলোকে 80,000 করে টাকা দেন, এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমাম মুয়াজ্জিনদের টাকা দেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আজকে 10-10টা বছর হয়ে গেল দিল্লিতে শাসন করছে, হিন্দুত্বের গল্প বলে হিন্দু মা ভাই বোনদের নানা রকম ভাবে মাথায় টুপি পরিয়ে ভোট নিয়ে ক্ষমতার অলিন্দ থেকে অমিত শাহের সেই মোটা ভাইয়ের ছেলেকে হাজার হাজার কোটি টাকার মালিক বানায়। কিন্তু এখানে সাধারণ হিন্দু মানুষদের জন্য একটা প্রকল্পের নাম ওই বিজেপি নেতারা বলে যাক, যে প্রকল্পটা 10-10টা বছর ক্ষমতায় থেকে একটা হিন্দু মানুষের জন্য উপকার হয়েছে। বরং যে মানুষগুলোর ঘরের লিস্টে নাম ছিল, সেই নামের টাকাটা আটকে দিয়েছে কেন্দ্রের সরকার। এখান থেকে টাকাটা যেত, এখান থেকে ট্যাক্সের টাকা চলে যায় দিল্লিতে, সেই টাকা ফিরে আসে বাংলার বুকে, সেই টাকাটা ওরা তুলে চলে যাচ্ছে, সেই টাকা ফেরত দিচ্ছে না। ওই টাকার ঘরের যে টাকাটা কিন্তু ওরা পুরো টাকা দেয় না। আমাদের বাংলা টাকা থেকে 7 মাসের টাকা দেয়, কিন্তু 40 টাকা, সেই 40 মাসের টাকাটা ওরা আটকে দিয়েছে। তাই আমাদের নেত্রী বলেছেন, বাংলার কোন গরিব মানুষের মাটি ভাড়া দেবে না। তাই সার্ভে শুরু হয়ে গেছে, এলাকা সার্ভে হচ্ছে। এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের নেত্রী টাকা দিয়ে দেবেন। অবাক হয়ে যাই আমরা, আমাদের নেত্রী করেছেন কি, একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। সেই নাম্বারে আমরা ফোন করছি, আমরা দেখছি বাড়ি বয়ে সরকারি লোক সার্ভে করতে আসছে, মাটির ঘর না পাকা ঘর। যদি মাটির ঘর হয় 1,20,000 টাকা দিয়ে দেবেন আমার নেত্রী। একটা ফোন করেই আমি খারাপ, ফোনের মাধ্যমে আমরা ঘর নিয়ে এসেছি। আরে ভাই, অনেকের সার্ভে হয়েছে, অনেকেই ফোন করেছেন, তাদেরও সার্ভে হবে। এটাই তো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটু পান্ডুরা দিল্লিতে এসে তাই আজকের অত তর্জন গর্জন। একদিকে
আজকে মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, আজকের আরো বিভিন্ন পত্র পত্রিকা, সাংবাদিকরা নানা রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলার সাধারণ জনগণ। তাই তো আজকের এই গোপাল হাই স্কুলে, মায়াবতী এই গোপাল হাই স্কুলে আজকের লোকারণ্য, রাস্তাঘাটে দাঁড়ানোর তিল ধরনের জায়গা নেই। মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে। এটা বাংলার মাটি। এই বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ডাক দিয়েছে ওই বিজেপিকে দিল্লিতে উৎখাত করার জন্য। সেই লড়াইতে বাংলার অগণিত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে সামিল হয়ে গিয়েছে। সেই লড়াই চলছে। এই লড়াই ততদিন থামবে যতদিন না ওই উৎপীড়িতের দল দিল্লির বুক থেকে নেমে আসবে। বাংলার বঞ্চিতদের, বাংলাকে যেভাবে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে, অন্যায়ভাবে বঞ্চনার শিকার করা হচ্ছে, 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জব কার্ডে খেটে তারা টাকা পায়নি। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ভোটের আগে যে আগামী দিনে আমরা জব কার্ডের টাকা দিয়ে দেব আপনাদের অ্যাকাউন্টে। সাধারণ গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন আমাদের নেত্রী, সাধারণ মানুষের নেত্রী, আমাদের নেত্রী জনগণের নেত্রী, আমাদের নেত্রী মানব দরদী নেত্রী, আমাদের নেত্রীর লড়াই বাংলা এবং বাঙালির জন্য লড়াই। আর ওই বিজেপি বাংলা এবং বাঙালি বিদ্বেষী। তাই ওই বিজেপিকে যতদিন না আমরা রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে উৎখাত করব, ততদিন আমাদের নেত্রীর নেতৃত্বে আমাদের এই লড়াই চলবে। এই বলে আগামী দিনে আমাদের এই লড়াই দীর্ঘজীবী হোক বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়নগরে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা রায় মণ্ডল। উপস্থিত আছেন কর্ণকান্তি হালদার, জয়নগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত আছেন যুব সভাপতি। উপস্থিত আছেন মাতিন হালদার। উপস্থিত আছেন ওয়াহিদ মোল্লা এবং সর্বোপরি উপস্থিত আছেন মাওড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি শ্যামল দাস। এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাই। আমি সবাইকে নাম ধরে বললাম না কেন, অনেক বক্তা আছে, তাদের আমরা যদি সবাইকে নাম ধরে বলি সেই বক্তা দিতে পারবে না। আমি আজকে যে আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের 66টা প্রকল্পের মধ্যে আমি মাত্র 3-4টি প্রকল্পের কথা বলবো, যেটা মাওড়ি অঞ্চল থেকে মানুষের পাশে থাকে। সেই প্রকল্প হলো আমাদের পঞ্চায়েতের অধীনে মোট জনসংখ্যা হলো, ভোটার হলো 16,441। তার মধ্যে মহিলা ভোটার হলো 4,516 জন এবং পুরুষ মহিলা হলো মহিলা ভোটার হলো 8,542 এবং পুরুষ হলো 7,899। আমরা যে মহিলা 8,542 জন, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সহযোগিতা পায় এই অঞ্চল থেকে 4,516 জন। সেই লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকা করে যদি প্রতি মাসে পায়, তারা হলো এই অঞ্চল থেকে 45,16,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সহযোগিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মহিলা এবং পুরুষ দাদা এবং দাদুদেরকে যে প্রকল্পগুলো দেওয়া হয় সেটা হলো 5,700 জনকে। সেই 5,700 জনকে 1,000 টাকা করে যদি আমরা ধরি, তাহলে 57 লক্ষ টাকা আমাদের এই বিধবা, বার্ধক্য ভাতা, বয়স্কদের দেওয়া হয়। তাহলে পার মান্থ আমি 2টো প্রকল্পের নাম বললাম, সেই 2টি প্রকল্পের মধ্যে দিয়ে মাওড়ি অঞ্চল মা বোনেদের এবং দাদু দিদাদের সহযোগিতার কত, সেখানে দেখা যাচ্ছে যে 57 লক্ষ পার মান্থ দিদা এবং দাদিদের মধ্যে। এবং মা বোনেদের জন্য হচ্ছে
থেকে 25 লক্ষ টাকা, এই 50 লক্ষ টাকা। তাই আমি অনুরোধ করব যে 66টা প্রকল্পের মধ্যে মাত্র যদি 2টি প্রকল্পে আমরা 1 কোটি টাকার উপরে যদি সহযোগিতা পাই এই পার মান্থ, তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের 66টি প্রকল্প যদি ধরি, তাহলে আমরা পার মান্থ এই মাওলি অঞ্চল থেকে কত টাকা আমরা মানুষের পাশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে, সরকার থেকে পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ কর্ণদা, উপস্থিত আছেন বিধানদা এবং সমস্ত পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই অঞ্চলের অঞ্চল সভাপতি শ্যামল দাস মহাশয় এবং উপস্থিত আছেন এখান মায়াউড়ি অঞ্চলের প্রধান রাজুদা এবং বিশেষ করে আমার সামনে উপস্থিত সমস্ত মা। আপনারা জানেন 26-এ আমাদের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের দলকে শক্ত করতে হবে এবং আপনারা জানেন যে হচ্ছে কি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে আমাদের কথা ভাবেন কিভাবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত রকম প্রকল্প দিয়ে আমাদেরকে সাহায্য করছে এবং উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা চারিদিকে তাকালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প দেখতে পাবেন এবং যে দল করে এবং যে বিরোধী করে তার বাড়িতেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দেখতে পাবেন। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন যে আমাদের 26-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চল থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সমীর মণ্ডলের নেতৃত্বে 21 জন সমর্থক। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ, বিধায়ক বিশ্বনাথ দাস জিন্দাবাদ। হে বিধানসভার পূর্তপতি, আপনি এসেছিলেন বলে বিধানসভার অলিতে গলিতে উন্নয়নের ভাড়া গেল ঝরে। সুস্বাগতম, সুস্বাগতম, বন্দে মাতরম। মায়াহারি অঞ্চল মহোদয়কে অনুরোধ করব আপনার সমর্থকদের নিয়ে। আব্দুল সালাম মোল্লা আমাদের উত্তর পশ্চিম নির্দল প্রার্থী, খুব লড়াকু নেতা। এই আব্দুল সালাম মোল্লার নামে লস্কর একটু অভিনন্দন জানাও প্রত্যেকে ঘরবাড়ি দিয়ে। আমাদের বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম। এবারে এবারে সঞ্জয় 174 নম্বর বুথে, 174 নম্বর বুথে সুদামা দা গৌর বিশ্বনাথ সঞ্জয়ের নেতৃত্বে বিজেপি থেকে তৃণমূলে যোগদান। বন্দে মাতরম,
বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সুদময় নস্কর, সঞ্জয় হালদার, গৌর 64 নম্বর বুথে নির্দল আইএসএফ আজকের তৃণমূলে যোগদান করুন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার 160 নম্বর বুথে বুথ সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে যোগদান বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। প্রদীপ ভাই এসে, প্রদীপ ভাই, প্রদীপ ভাই এই কেউ যাবে মা দাঁড়ান। বন্দে মাতরম। তৃণমূল আমি একে একে একটা পরিকল্পনা নিয়ে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। প্রথমে আমি কি দেখলাম, আমার 2 নম্বর ব্লকের সমস্ত জমি সংক্রান্ত যে কাজকর্মগুলো হতো সেটা জয়নগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটা অফিস, সেই অফিসে জয়নগর 2 নম্বর ব্লকের মানুষজনদের সেখানে যেতে হতো। কি যেতে হতো না আপনাদের জয়নগরে? আমি এসে দেখলাম না, যেখানে জয়নগরের বিডিও অফিস আছে সেই বিডিও অফিসের কাছে বিএলআর অফিস করা দরকার। আমি মহারাজের সঙ্গে আলোচনা করে আপনাদের প্রথম বিএলআর অফিসটা নিমপিটে এনে দিলাম 2016 পর, এবং সেটা মহারাজের সঙ্গে যোগাযোগ করে আমি সেখানে অর্থ বরাদ্দ করে বিএলআর অফিসটা আপনাদের পাশে এনে দিলাম। তাহলে বিডিও সংলগ্ন আপনাদের বিএলআর অফিস আপনারা পেয়ে গেলেন। আপনারা কি পেলেন? আপনারা দেখেছেন এই এলাকার মানুষজনদের বাড়ি আগুন লাগলে বা কোনো দোকানে আগুন লাগলে আপনাদের খবর দিতে হতো কোথায়? গড়িয়ার পাটলিতে। কোথায় খবর দিতে হতো? ফুলতলায়। সেখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে তবে এখানে এই বাজারের আগুন বা ঘরে বাড়িতে আগুন লাগলে সেগুলো এসে দমকলের বাহিনী এসে সেগুলো নিবারণ করতো না। 2016 পর আমি দেখলাম যে না, আমার জয়নগর বিধানসভায় একটা দমকল কেন্দ্র গড়ে তুলতে হবে। টোটাল জয়নগর বিধানসভায় সেই দমকল কেন্দ্রের মাধ্যমে সেখানে অগ্নি নির্বাহ ব্যবস্থা করতে হবে। সেটাও আপনাদের করে দিলাম। বিদ্যারায়ের মোড়ে কিন্তু আপনাদের ফায়ার ব্রিগেড বসে গিয়েছে, সেখানে দমকল কেন্দ্র আছে, দমকল কেন্দ্র আছে। কি আপনারা দেখলেন যে আপনাদের কোনো প্রশাসনিক পরিষেবা নিতে গেলে একটা ডায়েরি বলুন, থানার কাজকর্ম বলুন, কোথায় যেতে হতো? আপনাদের জয়নগরে যেতে হতো, জয়নগরে যেতে হতো। আমি দেখলাম যে জয়নগর থানাতে প্রায় 20টা অঞ্চল, একটা পৌরসভা নিয়ে একটা জয়নগর থানা চলে। জয়নগর 1 ব্লকে 12টা অঞ্চল, আর 2 নম্বর ব্লকে 8টা অঞ্চল, আর পৌরসভা নিয়ে জয়নগর থানা। তাহলে একটা মানুষ ডায়েরি করতে গেলে তাকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, অনেক সময় ঠিক মতো পরিষেবা পায় না। সেই কারণে আমি প্রথম চিন্তা করলাম জয়নগর থানাটা ভেঙে 2টো থানা করতে হবে। তার পরিপ্রেক্ষিতে 2016 সালে 21শে জুলাই প্রথম বিধানসভায় আমি বক্তব্য রেখেছিলাম হাউসে, এবং সেই দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাউসে উপস্থিত ছিলেন, এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারপর আপনারা সেখানে দেখলেন যে জয়নগর থানাটা থানা হলো একটা বকুলতলা থানা আর একটা হচ্ছে জয়নগর থানা। তাহলে আপনারা 2 নম্বর ব্লকের মানুষজনরা আর জয়নগরে যেতে হয় না, আপনাদের কোথায় যেতে হচ্ছে? বকুলতলা থানায় গিয়ে আপনারা প্রশাসনিক কাজকর্মগুলো করতে হচ্ছে।
এবার তিনটে কাজ আমি খুব জোর দিয়েছি। নাম্বার 1 একটা, আর একটা কাজ হচ্ছে বিদ্যুৎ। আপনাদের বলি, আগামী মার্চ মাসের মধ্যে 31শে মার্চের মধ্যে এই মাহাওড়ি অঞ্চলের 80% বাড়িতে আমি পানীয় জলের ব্যবস্থা করে দেবো। 80% বাড়িতে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিয়ে দেবো। যেটুকু বাকি থাকবে আরো কয়েক মাসের মধ্যে আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনারা জল পাবেন। তাহলে জলের ব্যবস্থা যাতে আগামী দিন কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থাটা আমি বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের সেই জায়গাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাট, বেশিরভাগটা রাস্তাঘাট আমি চেষ্টা করেছি করে দেওয়ার জন্য। অবশিষ্ট যেটুকু রাস্তা বাকি আছে সেই রাস্তাটা গুলো করে দেব আমরা। কারণ আপনারা জানেন যে এই মাহাওড়ি অঞ্চলের লোকেদের বেশিরভাগ চাষ নোলেখালি, কিপাখালি বা ওই চত্বরে সব জমি জমা আছে। সেখানে আপনারা দেখেছেন যে তালগাছতলা থেকে একেবারে আমাদের বেলে হাই স্কুলের মধ্যে পর্যন্ত পিচের রাস্তা করে দিয়েছি। আবার বেলে হাই স্কুল থেকে আমাদের কানকাটা মোড় পর্যন্ত সেটাও পিচের রাস্তা হয়েছে। বাড্ডা নোয়াপাড়া থেকে সোজা মোসমারি হাট পর্যন্ত পিচের রাস্তার কাজ চলছে। একদম আগামী কয়েক মাসের মধ্যে আপনারা সোজা বাড্ডা থেকে মোসমারি পর্যন্ত পিচের রাস্তা যেতে পারবেন। আর একটা প্রপোজাল আমি দিয়েছি, তালগাছতলা থেকে ধোঁসাহাট পর্যন্ত ওই কোম্পানি রাস্তাটা পুরোটা পিচের রাস্তা হয়ে যাবে, পিচের রাস্তা হয়ে যাবে। তাহলে আগামী দিন আপনাদের রাস্তা যা দরকার সেই রাস্তাগুলো আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটা জিনিস আমি আজকে বলে যাই, আমাদের ময়দা থেকে মোসমারি পর্যন্ত রাস্তাটা অনেকটা ভালো রাস্তা আছে। আর ময়দা থেকে জুনমাটি হাট পর্যন্ত, এই বারাসত পর্যন্ত যে রাস্তাটা দেখেছেন আপনাদের খুব জরাজীর্ণ অবস্থা। বর্ষার আগে ওটা রিপেয়ার করার কথা ছিল সেপ্টেম্বর মাসে, সেই রিপেয়ারের কাজটা এখন হচ্ছে। কিন্তু ওই রাস্তাটা পিচের বেরিয়েছিল, টেন্ডার হয়েছিল যে পিচের রাস্তা করে দেওয়া ময়দা থেকে বারাসত পর্যন্ত। আমি ওই টেন্ডারটা ক্যান্সেল করেছি, কারণ দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি ওই রাস্তা মোড়েহাট থেকে বারাসত পর্যন্ত ওই রাস্তার দু সাইডে দোকান হয়ে গিয়ে মাঝখানে রাস্তাটা ডাউন হয়েছে। যখনই পিচের রাস্তা করছি জল জমে পিচের রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ওই রাস্তাটা পিচের রাস্তা টেন্ডার হয়েছিল, আমি টেন্ডার ক্যান্সেল করে দিয়েছি। এখন আপনাদের ওই রাস্তাটা রিপেয়ার হচ্ছে, বর্ষার আগে হওয়ার কথা ছিল, সেটা এখন রিপেয়ার হচ্ছে। ওটা আগামী কয়েক মাসের মধ্যে, কয়েক মাস বলবো না, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ওই রাস্তাটা ময়দা থেকে আর বারাসত পর্যন্ত পেপার ব্লকের রাস্তা হবে। 6 কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, পেপার ব্লকের রাস্তা ওটা করে দেওয়া হচ্ছে। এই রাস্তাটা আপনাদের ব্যবস্থা করা হচ্ছে। আর বিদ্যুতের ব্যাপার, আপনারা অনেকেই মাহাওড়ি অঞ্চলের বর্তমানে লোডশেডিং, লো ভোল্টেজের মধ্যে আপনারা অনেক সময় পড়েন। বেশিরভাগ সময়টা ভোল্টেজের আপ ডাউন হচ্ছে, আমি জানি। আপনাদের একটা ভালো খবর দিই, আমি চেষ্টা করেছি দুটো প্রজেক্ট, ঝাড়গ্রাম, একটা ঝাড়গ্রাম আর একটা হচ্ছে বীরভূমে হওয়ার কথা ছিল। ঝাড়গ্রামেরটা চলে গিয়েছে, বীরভূমটা যেটা হওয়ার কথা ছিল আমি জানার পর তৎক্ষণাৎ বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তিনি বললেন, তখন সোমনদেব চট্টোপাধ্যায় ছিল বিদ্যুৎ মন্ত্রী, বলে এই প্রজেক্টটা বীরভূমের জন্য বরাদ্দ হচ্ছে। আমি বললাম, দাদা জয়নগর অনেক পিছিয়ে আছে, আপনার এই প্রজেক্টটা আমাদের এখানে আমার জয়নগরে ব্যবস্থা করুন। বলে আমি করতে পারবো না, যদি সিএম ম্যাডাম অর্ডার দেয় তাহলে আমি করতে পারি। আমি পরে আবার সিএম ম্যাডামের কাছে গেলাম নবান্নে, গিয়ে দিদিকে বোঝালাম। কিছুতেই দিদি প্রথমে রাজি হয় না, তারপরে রাজি হলো। শোভনদাকে উনি বলে দিলেন বিদ্যুতের একটা প্রজেক্ট। আপনারা জানেন বেলেদুরানগর হাই স্কুলের থেকে ইটভাটা ওই মাঝখানে 10 বিঘে জায়গার উপরে একটা পাওয়ার হাউস হচ্ছে, 10 বিঘে জায়গা। আপনারা যে পাওয়ারটা পান, এই আজকের এই বিদ্যুৎটা যেটা পাচ্ছেন, এটা লক্ষ্মীকান্তপুর থেকে আসে। লক্ষ্মীকান্তপুর থেকে রায়দিকে পাওয়ার দেয়, লক্ষ্মীকান্তপুর থেকে কুলপি পাওয়ার দেয়, লক্ষ্মীকান্তপুর থেকে মন্দির বাজার পাওয়ার দেয়, লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগরে পাওয়ার দেয়, লক্ষ্মীকান্তপুর থেকে ফুলতলি পাওয়ার দেয়। এই যে পাওয়ার হাউসটা আমি আমাদের জয়নগরে বেলেদুরানগর জিপির মধ্যে যে পাওয়ার হাউসটা করছি, এই পাওয়ার হাউস থেকে আগামী দিন আমি চেষ্টা করছি 26-এর মধ্যে কমপ্লিট করার জন্য। যেহেতু বিরাট বড় একটা প্রজেক্ট, প্রায়
1,33,000 ভোল্টেজের পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউস তৈরি হচ্ছে। এখান থেকে পাওয়ার যাবে গোসোয়া, এখান থেকে জয়নগর থেকে পাওয়ার যাবে বাসন্তী, জয়নগর থেকে পাওয়ার যাবে ক্যানি, জয়নগর থেকে পাওয়ার যাবে সাগর, পাথর, নামখানা, কুলপি, কাকদ্বীপ, কুলতলি, মন্দির বাজার। আপনাদের এলাকা থেকে পাওয়ার গেলে তবে ওরা পাওয়ার পাবে, সেই ব্যবস্থাটা আমি আমার থাকাকালীন করে দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। ফলে কাজ করছি আমি।